সত্য ঘটনা অবলম্বনে আমি মাসুদ। আমার ছোটবেলাটা কেটেছে কুকুরের মতো। কুকুরও একটা স্বাধীন জীবন পায়, কিন্তু আমি পাইনি। আমার মা মারা যায় যখন আমার 3 বছর বয়স। বাবা তখন 27 বছরের যুবক। তারপর আমার দাদি বাবাকে আর একটা বিয়ে করায়। আমি বেশিরভাগ সময় আমার দাদির কাছে থাকতাম। দাদির কাছে থাকাকালীন কখনো মায়ের অভাব বুঝিনি। আমার নানার বাড়ির পরিবার আমাকে মেনে নেয়নি, কারণ আমার মায়ের সাথে বাবার প্রেমের বিয়ে ছিল। এমনকি মায়ের মৃত্যুতেও তারা আসেনি। আমার যখন 5 বছর বয়স তখন আমার দাদি মারা যায়। এরপর থেকে শুরু হয় আমার কষ্টের জীবন। আমার সৎ মা আমাকে দেখতেই পারতো না, সব সময় আমার নামে বাবার কাছে প্যাঁচ লাগাতো। বাবা ছোটবেলা থেকেই আমাকে খুবই মারতো। আমার একটা সৎ বোন ছিল। আমার সৎ মা আমাকে দিয়ে সারাক্ষণ কাজ করাতো। আমি ছেলে হয়ে শাক কুটতাম, চাল ধুতাম, এমনকি পাটায় বসে মশলা বাটতাম। আমার সৎ মা শুধু রান্না করতো। ঘরে ভালো মন্দ রান্না হলে আমাকে দিত না, লুকিয়ে রাখতো। আমার বাবা দোকান করতো, সকালে যেত আর রাতে আসতো। আমার বাবা দোকান থেকে আসার সময় আমার সৎ বোনের জন্য অনেক কিছু আনতো, কিন্তু আমাকে দিত না। আমি স্কুলে যেতাম, কিন্তু আমাকে ঠিক মতো বই খাতাও দিত না। আর কারণে অকারণে বাবা মারতো। আর সৎ মা বলতো, মাকে তো খেয়েছিস, নিজে মরতে পারিস না হারামজাদা। আমি ক্লাস 5 পর্যন্ত পড়ে আর পড়ালেখা করিনি। আমাকে বাবা করতে দেয়নি সৎ মায়ের কথা ধরে। ওই সময়টাতে বাবা যা বলতো আমার সৎ মা তাই শুনতো। এমনও দিন গেছে আমার সৎ মা কাজ না করার কারণে আমাকে খেতে দেয়নি। আমার বয়স যখন 10 বছর, তখন থেকে আমি একটা কুকুর পালতাম। তাকে আমি আদর করে মা রাখতাম। তার নাম দিয়েছিলাম মা। সে সব সময় আমার সাথে সাথেই থাকতো। আমার মা কুকুরটাকে খেতে দিত না। তখন আমি আমার ভাগের ভাগ থেকে অর্ধেক আমি খেতাম, আর বাকিটা তাকে দিতাম। এতে কিন্তু দুইজনেরই পেট ভরতো না, তারপরেও কোনো রকমে বেঁচে থাকতাম। আমাদের গ্রামে কোনো বিয়ে হলে আমি সেখানে চলে যেতাম। সেখান থেকে মানুষের নষ্ট করা ভাত এনে আমি আর আমার কুকুরটা খেতাম। তারপর ভাত বেঁচে থাকলে সেটা পানি দিয়ে রাখতাম পরের দিনের জন্য। বাজারে যেতাম রাত 9টার সময়, তখন খাবার হোটেল থেকে বাসি খাবার নষ্টগুলো তারা ফেলে দিত। সেগুলো আমি আর আমার কুকুরটা খেতাম। সত্যি বলতে ওই বয়সটাতে আমি অনেক কষ্ট করেছি, যা বলার মতো না। আমার বাবার টাকা ছিল, মানুষকে দান করত, কিন্তু আমার বেলায় তা করতো না। আমাকে কখনো বাবা জামা কাপড়ও কিনে দিত না। সব সময় সৎ মা বাবার পুরনো জামাগুলো আমায় দিত। বাবার জামাগুলো অনেক ঢিলা হতো, তারপরেও আমি ছেলে হয়ে সুই সুতা দিয়ে ওগুলো ছোট করে পরতাম। ধীরে ধীরে বড় হতে লাগলাম। বাবার ঘরে ছেলে মেয়ে 4 জন হলো। তাদেরকে সবাই আদর করত, কিন্তু আমাকে কেউ আদর করতো না। আর এসবের দুঃখে আমি আমার কুকুরটাকে জড়িয়ে ধরে সব সময় কাঁদতাম। কুকুরটা আমার দুঃখ বুঝতো, প্রায় সময় সেও চোখের পানি ফেলতো। রাতের বেলা বাবা অনেক সময় ঘর থেকে বের করে দিলে কুকুরটাকে জড়িয়ে ধরে বসে থাকতাম, আর না হলে ঘুমাতাম। একমাত্র পৃথিবীতে কুকুরটা ছাড়া কেউ আমার আপন ছিল না। সেই আমার সব বুঝতো। আমার যখন 15 বছর বয়স, তখন একদিন সৎ মা আমাকে ঝাঁটা দিয়ে মারে মশলা না বাটার জন্য। তখন আমার কুকুরটা এসে আমার সৎ মায়ের হাতে কামড় বসায়। আর তখন আমার সৎ মা সবাইকে ডেকে বলে যে আমি নাকি কুকুরকে লেলিয়ে দিয়েছি। ব্যাস, রাতে বাবা আসে আর আমাকে অনেক মারে। আমি মার খেয়ে উঠানে পড়ে থাকি। তারপর বাবা কোথা থেকে এসে আমার কুকুরের মাথায় বাড়ি দিতে থাকে। আমি চিৎকার করতে করতে উঠে আসি, কিন্তু ততক্ষণে আমার কুকুরের মাথা ফেটে যায় আর সে মারা যায়। আমি কুকুরটাকে ধরে চিৎকার করে কাঁদতে থাকি। আমার কান্নাতে বাড়ির আশেপাশে সবাই আসে। আমি এত কষ্ট পেয়েছি আমার কুকুরটার জন্য যে আমার মা বা দাদি মরাতেও এত কষ্ট পায়নি। আমি আজও কাঁদি তার জন্য। পরে রাগের বশে আমি আমার বাবাকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিই। আর আমি কুকুরটাকে মানুষের মতো গোসল করিয়ে কাফন কেনার টাকা ছিল না। আমার একটা সাদা শার্ট ছিল, ওটা দিয়ে মুড়িয়ে আমার কুকুরটাকে কবর দেই। আমি সারা রাত তার কবরের পাশে বসেছিলাম। দুপুরের দিকে বাড়িতে পুলিশ আসে আমার বাবার মাথা ফাটাই দেওয়ার জন্য। বাবা আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। আমার সৎ মা বলে, আজ মাথা ফাটিয়েছে, কাল আমাদের মেরেও ফেলতে পারে।
এই জন্য বাবা পুলিশের কাছে আমাকে ধরিয়ে দেয়, আমাকে থানায় নিয়ে যাওয়া হয়। ওখানে একদিন রেখে আমাকে কয়েদখানায় নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামের লাল দিঘির পাড়ে ছিল জেলখানায় নিয়ে যাওয়ার পর সেখানে অন্য এক জীবন শুরু। প্রথম এই বলে রাখি, এখন যতটা উন্নতি করছে তখন এতটা উন্নত ছিল না। সময়টা 2007 ছিল, আমি যখন জেলে যাই। কয়েদখানার ভিতরের অবস্থা অনেক করুণ। ছোট একটা রুম ছিল, ওখানে 20 জন বা 25 জন গাদাগাদি করে থাকতে হয়েছে কয়েদখানার ভেতরে। তখন বিল্ডিং ছিল 10 বা 12টার মতো। প্রত্যেকটা বিল্ডিংই ছিল 4 তলা। ওখানে একটা তলায় বা ইউনিটে বাথরুম সহ 6টা করে রুম। একটা রুমে 20 বা 25 জন করে রাখা হতো। মানে এত কষ্ট, একটু হাত পা মেলে শোয়াও যেত না। প্রত্যেকটা বিল্ডিংয়ের নাম ছিল, আমি যেটাতে থাকতাম সেই বিল্ডিংয়ের নাম ছিল হালদা। আমাকে 3 তলার একটা রুমে রাখা হয়েছিল। 25 জনের জন্য ছিল একটা বাথরুম, একটা গোসলখানা। বাথরুমের অবস্থা কি বলবো, না পারতে যেতে হতো। বাথরুমের দরজাও ছিল না, কেউ বাথরুম করলে তার বাজে গন্ধে রুমে থাকা যেত না। পানি ছিল অনেক নোংরা, গন্ধযুক্ত। আমি তখন 5 দিন পর পর গোসল করতাম। ওই গন্ধ পানি দিয়ে গোসল করলে সারা শরীর চুলকাতো আর গন্ধ করতো। অবশ্য যারা টাকা দিত তাদের ভালো রুমে রাখা হতো। ওখানে সবই চলতো টাকার খেলা, যে টাকা দেবে সে সুবিধা পাবে। আমি সারাক্ষণ আল্লাহকে ডাকতাম আর বলতাম, আল্লাহ, আমার সৎ মায়ের অত্যাচার অনেক ভালো ছিল এই কয়েদখানার জীবন থেকে। সবার পরিবারই আসতো দেখা করতে, কিন্তু আমার পরিবারের কেউই আসতো না। সবাইকে তাদের পরিবার খাবার দিত, আমাকে দিত না। জেলখানার ভেতরে খাবার বিক্রি করত, আর এমনি যেটা সরকারিভাবে দেওয়া হতো সেটা খাওয়াও যেত না। সকালে একটা রুটি দিত, দুপুরে 2 চামচ ভাত, একটু ডাল আর মাছ। তাও মাছটা এতই ছোট আর পাতলা হতো বলার মতো না। রাতে আবার ভাত আর সবজি। বেশিরভাগ সময়ই কচু রান্না করে দিত। ভাতগুলো খাওয়া যেত না, ভাতগুলো এক ধরনের ছিল, আর ভাতে পাথর থাকতো, ভালো করে ধুতোও না। মাছ বা মাংস দিলে আমার মনে হয় ধুতোও না, মাছের আঁশ বা রক্ত থেকে যেত। ঠিক মতো লবণ মরিচও দিত না তরকারিতে, কিন্তু নিরুপায় হয়ে বেঁচে থাকার জন্য খেতে হতো। মুরগির মাংস তো দিত না, দিত মুরগির ছাটা ছুটা, যেমন মুরগির পা, গলা, মাথা এগুলো। আর যাদের পরিবার টাকা দিত তারা কিনে খেত। ওই খাবারগুলো মান সম্মান আর পরিষ্কার ছিল। যাদের পরিবার টাকা দিত তারা বসে বসে আরামেই খেত। সকালে চা বিক্রি করতো 1 কাপ 10 টাকা, বিস্কুট, চানাচুর সবই বিক্রি হতো। ওখানে টাকা দিলে বাঘের চোখও মিলত। আমার পরিবারের কেউ টাকা দিত না, আবার দেখতেও যেত না। আমি চাতক পাখির মতো অপেক্ষায় থাকতাম কেউ দেখতে এসেছে কিনা। ওখানে পুলিশরা কয়েদিদের সাথে কুকুরের মতো আচরণ করত। মনে হতো তারা একটা কিছু। আর রাতে ঘুমালে কতক্ষণ পর পর ঘুম থেকে তুলে দিত হাজিরা নেওয়ার জন্য। রাতে ঠিকমতো ঘুমও হতো না। আমার দায়িত্ব ছিল রুমে প্রতিদিন ঝাড়ু দেওয়া আর বাথরুম পরিষ্কার করা, কারণ আমি কোনো টাকা দিতে পারতাম না তাই। পুলিশদের মাসে 500 করে টাকা দিলে ওরা কোনো কাজ করায় না, টাকা না দিলে কাজ করায়। খিদার যন্ত্রণায় মরে যেতাম। এত এত ক্ষুধা ছিল, পেট ভরে তারা ভাতও দিত না। ওখানে কয়েকদিনের মধ্যেই কেউ ভাত না খেলে সেই ভাত নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত। কারণ অন্য কয়েদিরা চাইতো তারা খেতে কি করবে বলুন তো, খেতে না পেলে। পুলিশের মতো জানোয়ার আর হয় না। সরকার আমাদের সুব্যবস্থা দিলেও তারা সব টাকা মেরে দিত। আমাদের কয়েদিদের কোনো ঈদ বা উৎসব ছিল না, কারণ সব সময় একই খাবার দেওয়া হতো। আমরা অনেক কয়েদিদের বাগানের বাহিরে মাঠের মধ্যে অনেক রকম শাক হতো, যেমন নোনতা শাক, আবার এলাচি শাক। ওটা আমরা তুলে নিয়ে ইট দিয়ে ছেঁচে খেতাম খিদার কষ্টে, কারণ ওখানে তো রান্নার কোনো সিস্টেম নেই। যে কয়েদিরা একটু বড়লোক ছিল বা ভিআইপি ছিল তাদের আশেপাশে ঘুরতাম। কেউ কোনো কিছু খেয়ে ফেলে দিলে সেটা আবার ফেলানো জায়গা থেকে আমি নিয়ে খেতাম। জেলখানায় বছরে একবার একটা আম বা 2টা করে বড়ই দেওয়া হতো, তো আমি আমের খোসা সহ খেয়ে ফেলতাম। কেউ আবার আমের খোসা খেয়ে ফেলে দিলে সেটা আবার টোকায় খেতাম। জেলখানায় নতুন যারা আসতো বা আসার পর একদিন থেকে বের হয়ে যেত, তারা খাবার খেতে চাইতো না।
ওই খাবারগুলো খাবার জন্য রীতিমতো মারামারি করতে হতো। একজন বলে আমি খাবো আর একজন বলে আমি খাবো। জেলখানায় যারা খুব বেশি ভিআইপি বা কোনো নেতা বা নামকরা লোক ঢুকেছে তাকে ফোনও ব্যবহার করতে দিত। ফোনটা অবশ্য লুকিয়ে ব্যবহার করতে হতো। গাঁজা বা মাদকও দিত পুলিশরা, কিন্তু বাহিরের 3 গুণ দাম নিত। শালা চোরেরা পুলিশরা সাধারণ কয়েদিদের মানুষই মনে করতো না, গালাগালি করে ব্যবহার করতো। আর ভিআইপিদের স্যার ডাকতো, কারণ চাকরির ভয়ে। এর মধ্যে রুমে থাকতে থাকতে আর নোংরা পানি দিয়ে গোসল করতে করতে আমার সারা গায়ে চুলকানি হয়ে খোসপসরা হয়। কি জঘন্য ব্যথা আর চুলকানি সেটা হলে বুঝতে পারবো না। এই রোগটা ছোঁয়াচে ছিল। আমার তখন মন চাইতো একটু গরম পানি আর নিম পাতা দিয়ে গোসল করলে সব চলে যাবে। আমার এগুলো বাড়তে থাকায় আমাকে অন্য আরেকটা সেলে আমাকে নিয়ে যাওয়া। ওখানে সব খোসপসরা রোগী। এত জঘন্য অবস্থা, ওদের গায়ে পোকা চলে এসেছে। আমি মানুষ গায়ে কখনো পোকা দেখিনি, কিন্তু ওদের গায়ে পোকা দেখে আমার অন্যরকম অবস্থা। ওখানে যাওয়ার পর আমাকে 1 পাতা ন্যাপা আর একটা মলম দিল। আর কোনো ওষুধই দিল না, ওগুলো সরকারিই ছিল। এগুলোতে ভালো হলে হবে আর না হলে নাই। কিন্তু পুলিশরা আলাদা করে ওষুধ বিক্রি করত, ওগুলোর অনেক দাম ছিল। যারা কিনে নিত তারা খেয়ে ভালো হয়ে যেত 7 দিনে, আর যারা কিনতে পারতো না তারা এইভাবেই বিনা চিকিৎসায় মরে যেত। আমার সারা হাতে পায়ে ছড়িয়ে গেছিল, খুবই চুলকাতো। আমি প্রতিদিন সকালে রোদে গিয়ে বসে থাকতাম, কিন্তু মনে হতো রোদ লাগলে আরও বেশি চুলকাতো। চুলকানি আর ব্যথা ওষুধগুলো খেয়ে একটু কমলো না। পরে দিয়ে আমি একজন খোসপসরার ওষুধগুলো চুরি করে বাগানের মধ্যে লুকিয়ে রেখে আসি। এই নিয়ে সেলে অনেক ঝামেলা হয়। কে চুরি করেছে আমি তো ভুলেও স্বীকার করিনি। সত্যি বলতে ওষুধগুলো 1 সপ্তাহ খাওয়ার পর আমার খোসপসরাগুলো শুকিয়ে গেল, আর ব্যথা একদমই করতো না। আলহামদুলিল্লাহ 10 দিনে সুস্থ হলাম। আমাকে আবার আমার আগের সেলে দিয়ে আসলো। সেখানে যাওয়ার পর বিকালের দিকে একটা কয়েদি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। পুলিশদের ডাকতে ডাকতেও তারা আসে না। লোকটাকে আমরা পানি দিয়ে হুঁশ ফেরানোর চেষ্টা করি, কিন্তু হুঁশ ফেরে না। 2 ঘন্টা পর পুলিশ আসলো আর ডাক্তার ডাকলো। ডাক্তার বলল 2 ঘন্টা আগে মারা গেছে স্ট্রোক করে। তো পুলিশ তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করার আগে তারা পোস্টমর্টম করে তার চোখ কলিজা রেখে দেয়। আসলে জেলখানায় কেউ মারা গেলে তার সব রেখে দেয়, তবে টাকা দিলে কিছুই রাখে না, কারণ সবই টাকার খেলা। দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। কেউ আমাকে দেখতেও আসে না, আবার নিয়েও যায় না। কতজন কয়েদি আসে, আবার কতজন কয়েদি চলেও যায়। আমি তো ভেবেই নিয়েছি আমি হয়তো আর কখনো বেরই হতে পারবো না। আমার মাকে খুব মনে পড়তো। আমি কান্না করতাম, কিন্তু কারো ডিস্টার্ব হবে তাই চিৎকার করে কান্নাও করতে পারতাম না। পুলিশরা দিনের 9টা বাজলে বাগানের কাজ করার জন্য বের করে দিত, আর আসরের সময় ঢোকাতো। এর মধ্যে একটু শুতে ইচ্ছে করলেও শুতে পারতাম না। কারো খারাপ লাগলে বাগানের মধ্যে শুয়ে থাকলে পুলিশ এসে মারধর করতো। একবার এক কয়েদি আসে মাদকের মামলায়, তার রিমান্ড দেওয়া হয়। তো তাকে আমাদের পাশে একটা রুমে নিয়ে গিয়ে বেঁধে অনেক মারে, মোটা লাঠি দিয়ে দয়া মায়া ছাড়া। কয়েদিটার ভাষ্য মতে সে নির্দোষ ছিল, সে মাদকের ব্যাপারে কিছুই জানে না। অবশ্য মারার আগে এক পুলিশ বলেছে 3000 টাকা দিতে। বল তোর পরিবারকে, তাহলে তোকে আর রিমান্ডে নেব না। আসলে জেলখানায় রিমান্ড বলতে কিছুই নাই। আদালতের রিমান্ড মঞ্জুর হলেও পুলিশকে টাকা দিলে ওরা আর মারে না। কয়েদিটা যখন স্বীকার করছিল না, তখন তার পায়খানার রাস্তার মধ্যে গরম ডিম ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানুষ কতটা নির্মম সেদিন বুঝেছি। অনেক সময় কয়েদিদের রিমান্ডের নাম করে গরম পানি গায়ে ঢেলে দেয়, তারপর হাত বা পায়ের নখে কারেন্টের শক দেয়। লোকটাকে এত মারার পরেও যখন স্বীকার করছিল না, তখন তাকে ছেড়ে দেয় আর বলে পরের দিনের জন্য তৈরি থাকিস। কয়েদিটার নাক মুখ দিয়ে রক্ত চলে আসে, তাকে আমাদের সেলে আনা হয়। আমরা তার সেবা যত্ন করি। তাকে এমনভাবে মেরেছে যে এটা কোনো মানুষের কাজ হতেই পারে না। রাত 3টার দিকে কয়েদিটা মারা যায়। খুব আফসোস হয়, আর রীতিমতো আমি কান্না করে দেই। আসলে তার মারার চিৎকারে, তার কান্নাতে হালদা বিল্ডিং পুরোটা কেঁপেছে। সে যখন মারা যায় পুলিশরা একটু ভয় পায়। তারপর এক অফিসার এসে বলে, রিমান্ডে এভাবে মেরেছো কেন? জানি না কি জবাব দেবে। কয়েদিটার পরিবার থেকে লাশ গ্রহণের জন্য কেউ আসেনি, আর জানাজানিও হয়নি।
পুলিশরা বেওয়ারিশ কয়েদি হিসাবে লাশ 7 দিন রাখার পর দাফন করে ফেলে। এমন মৃত্যু যেন কারো না হয়। আমাদের হালদা বিল্ডিংয়ের পাশে ছিল 2 তলা একটা বিল্ডিং, তার নাম ছিল শাপলা। ওই বিল্ডিংটাতে অনেক ভৌতিক ঘটনা রয়েছে। ওই বিল্ডিংটাতে কোনো কয়েদি থাকতে পারতো না, কারণ তারা রাত হলে অনেক মানুষের কান্না শুনতে পেত। তারপর মনে হতো কেউ হাঁটছে, কেউ দেয়ালে মাথা বাড়ি দিচ্ছে, আর সেটা রাত হলে শোনা যেত। এই জন্য ওই বিল্ডিংটাতে কেউ যাতায়াত করতো না, আবার কেউ যেতেও না, নিষিদ্ধ ছিল। আমরা যে সেলে থাকতাম সেই সেলে কারেন্টের একটা সমস্যা দেখা দেয়। আমাদের 4 তলার একটা সেলে নিয়ে যাওয়া হয়, আর ওই 4 তলায় পুরোটাই খালি ছিল, শুধু 2টা সেল বাদে। আমরা রাতে কেউই ঘুমাতে পারতাম না ছাদ থেকে লাফালাফির আওয়াজে। পুলিশকে বললে তারা বলতো ঘুমা, তারা এড়িয়ে যেত। আর আমাদের সেলটা অনেক ঠান্ডা থাকতো, এত গরমকাল হওয়া সত্ত্বেও। আবার মাঝে মাঝে অনেক গরম হয়ে যেত। এই সেলে আসার পর প্রায় সময় খেয়াল করতাম ঘুমের মধ্যে গালে থাপ্পড় দিতেছে বা লাথি মারছে। আমরা যারা কয়েদি ছিলাম আমরা কিন্তু এমন ছিলাম না। আবার আমাদের মধ্যে নতুন কয়েদিও আসে নাই। আর এটা এখানে আসার পর থেকেই হচ্ছে, আগে হতো না। কারণ আমরা আগে 3 তলায় ছিলাম, তাই ব্যাপারটা সবারই জানা। রাতের বেলা কয়েদিরা কেঁদে ঘুম থেকে উঠে যেত আর বলতো আমাকে এভাবে কে মারছে। গায়ে 5 আঙ্গুলের দাগ বা শরীরে যে অংশে মারতো সেই জায়গায় দাগ থাকতো। বাথরুম রুমের সাথেই ছিল। আমরা সব কয়েদিদের সেলে, কিন্তু বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ আসতো। বাথরুমে গিয়ে দেখতাম কেউ নেই। রীতিমতো সবাই ভয় পাচ্ছিলাম। একদিন রাতে আমরা কয়েকজন কয়েদি গল্প করছিলাম, আর কিছু কয়েদি ঘুমাচ্ছে। একজন হঠাৎ করে ঘুম থেকে উঠে কান্না করছে আর বলছে আমাকে কে লাথি মেরেছে। আমরা বলি কেউই মারেনি, আসলে ওখানে লাথি মারার প্রশ্নই আসে না। আমরা বসে গল্প করছি, লাথি মারলে অবশ্যই দেখতাম। এত কিছুর পর অন্য কয়েদি বলে আমাকে কে থাপ্পড় মেরেছে। তখন আমরা ভয়ে আজান দিলাম। জেলখানায় অনেক ভৌতিক কাহিনী আছে, যা সবার জানা আবার কারো অজানা। অনেক কয়েদি বলে যে জেলখানা নাকি অভিশপ্ত। যাই হোক, রাতটা কোনো রকমে কাটলো। সকালে কোনো খাবার আসলো না। আমরা পুলিশকে জিজ্ঞেস করলে বলে খাবারের সংকট, তাই এখন থেকে একবেলা খাবার দেওয়া হবে। এটা শুনে তো অবস্থা খারাপ, এমনিতেই পেট ভরে খাবার দেয় না, এখন আবার নাকি একবেলা দেবে। সন্ধ্যা 6টা বাজে, শুধু ডাল দিয়ে ভাত দিল, কিন্তু খাবার তারা বিক্রি করছে। যাদের থেকে টাকা আছে তারা কিনে খাচ্ছে, আর যাদের কাছে টাকা নেই তাদের অবস্থা অনেক খারাপ। আমার খিদার জ্বালায় বাগান থেকে কাঁচা কাঁচা পাতা খেতাম, আম পাতা খেতাম। তারপর যারা খাবার কিনে খেত তাদের এঁটোটা খুঁজে খুঁজে খেতাম। কী যে কষ্ট বলে বোঝাতে পারবো না। আর একটা কথা আপনাদের বলি, অনেকেই হয়তো জানেন বা জানেন না, জেলখানায় সেক্স কমানোর জন্য খাবারের সাথে সেক্স না ওঠার ওষুধ মেশানো হতো। এই জন্য যারা কয়েদি তাদের সেক্স থাকে না জেলখানায়। এভাবে কষ্ট করে 1 মাস কাটলো। আমি আসার সময় 2টা লুঙ্গি, 2টা গেঞ্জি আর একটা জামা এনেছিলাম। এগুলো এখন অনেক ছিঁড়ে গেছে। জেলখানায় তো আমাকে কেউ দেখতে আসে না, আর জামা কাপড় তো জেলখানায় দেওয়া হয় না। একবার এক কয়েদি জেল থেকে যাওয়ার সময় আমাকে কিছু জামা দেয় দয়া করে, সেটা দিয়ে কোনো রকমে চলছে। দেখতে দেখতে 5টা বছর কাটলো, কেউ খবর নিল না, না কেউ দেখতেও আসে না। আমার তো মনে হলো এই জীবনে হয়তো আর কখনোই ছাড়া পাবো না। এরই মধ্যে আমাদের রুমের একজন কয়েদি মারা গেল। আসলে জেলখানায় মৃত্যু যেন কোনো শত্রুরও না হয়। কয়েদিটার এবার চোখ বা অন্য কিছু নিল না, কারণ তার পরিবার টাকা দিল পুলিশদের। আমাদের রুমের সমস্যা যেন বেড়েই চলছিল। পুলিশদের জানালে তারা এত গুরুত্ব দিত না। এটা খুবই খারাপ লাগতো। একদিন রাতে এক কয়েদিকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। ভাগ্য ভালো যে সে বেঁচে গেছিল। তার ভাষ্যমতে সে ছাদে কিভাবে গেল সে নিজেও জানে না। আর সাধারণত কয়েদিদের ছাদে যেতে দেওয়া হয় না, কারণ অনেকেই ছাদে উঠে লাফ দিয়ে আত্মহত্যা করে। পরে আমাদের আগে সেলে নিয়ে গেল। আমরা পরে ঘটনাটা জানতে পারলাম ওই বিল্ডিংয়ে কেউই থাকতে পারে না। ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। এরপর থেকে সব নর্মাল দিন যাচ্ছে। এর মধ্যেও আমি রান্নার দায়িত্ব পেলাম। আসলে জেলখানায় যারা যাবজ্জীবন কারাদণ্ড পায় তাদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়।
সত্যি বলতে জেলখানায় কেউ বসে বসে খায় না, আর সরকারও বসে বসে খাওয়ায় না। যেভাবে কাজ করায় তার চাইতে খুবই কম খাবার দেয়। জেলখানার ভিতরে যে বিল্ডিং তৈরি করা হয় সেখানে কোনো সব কয়েদিদের দিয়েই করানো হয়। এমনকি মাটি কাটানো, ইট ভাঙানো সব কয়েদিরাই করে। শুধু ইঞ্জিনিয়াররা বলে কিভাবে কিভাবে করতে হবে। কারাগারের বাইরে কাজগুলো করলে অনেক টাকা পাওয়া যেত, অথচ সরকার তাদের সব কিছুর জন্যই টাকা দিত। তারপরেও আমাদের দিয়ে কাজ করিয়ে তারা টাকা মেরে দিত। দেখতে দেখতে জীবনের 14টা বছর কাটলো। এই 14 বছরে কত শত কয়েদির সাথে পরিচয়, তার হিসেব আমার জানা নেই। কত কয়েদির সুখ দুঃখ শুনেছি, কত নির্দোষ কয়েদি জেল খাটছে, তারও হিসাব আমি দিতে পারবো না। আমি কত ফাঁসিতে ঝোলা কয়েদি দেখেছি, তাদের কান্না দেখেছি, তার হিসাবও আমার জানা নেই। এখন আমি দেখতে পাগলের মতো, চুল কাটার কোনো সাইজ নাই। যেভাবে পারছি অধারালো ক্যাচি দিয়ে কাটছি। 15 বছর পর আমার সাধারণ ক্ষমায় মুক্তি হলো। আমার যেদিন মুক্তি হয় সেদিন আমি অনেক কেঁদেছি। বাহিরে আসলাম, অথচ একজোড়া জুতোও নেই আমার। খালি পায়েই আসলাম। কোনো টাকা নেই বাড়িতে, কিভাবে যাব? মানুষ থেকে ভিক্ষা করে 100 টাকা নিয়ে বাড়ির দিকে আসলাম। এই 15 বছরে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। রাস্তাঘাট, মানুষজন, কষ্ট করে বাড়ির পথ চিনে বাড়ি আসলাম। বাড়িটাও আমার অনেক বদলে গেছে। দেখলাম বাবা উঠোনে বসে আছে, গিয়ে জড়িয়ে ধরলাম, কিন্তু বাবা আমাকে ধাক্কা মারলো। আমাকে আমার বাবা বলল, মরসনি এখনও, এখানে কি? আমি ওই সময়টাতে চুপ করেছিলাম, কিছুই বলিনি। একদম চুপ করেছিলাম। আমার চোখ দুটোতে অঝরে পানি পড়ছিল। কি বলবো, আমি যেভাবে বলছি তার চেয়েও 1000 গুণ কঠিন ছিল ওই সময়টা। আমি বাবাকে বললাম, বাবা আমি এতিম, আমার মা নেই, নানা নানি নেই, তুমি ছাড়া আর কেউ নেই আমার সাথে এরকম করতে পারো না। বাবা দয়া করে এমন করিও না বাবা, আজ 15 বছর বাদে তোমায় দেখছি বাবা। বাবারে, আমার মা নেই বাবা, আমার কলিজাটা ফেটে যাচ্ছে বাবা, আমায় একটু জড়িয়ে ধরো বাবা। এই বলে চিৎকার করে করে কাঁদছিলাম। আশেপাশে সবাই চলে আসছে, সবাই আমাকে দেখে অবাক। 15 বছর বাদে আসলাম। আমার এক চাচি ছিল, সে আমাকে দেখে জড়িয়ে ধরে আর বলে, আছোস তুই? আমি তাকে ধরে কান্না করে দিই। আমার সৎমা বলে, আলগা পিরিত, মায়ের চাইতে মাসির দরদ বেশি। এরপর বাবা আর সৎমা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি চাচিটার ঘরে যাই, গোসল করি, তিনি খেতে দেয়। 15টা বছর পর আমি ভালো খেতে পেলাম। 2 প্লেট ভাত খেলাম, কচুর শাক আর মাছ দিয়ে। এরপর আমার মায়ের কবরে গেলাম, সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়লাম। 15টা বছর আমি আমার মায়ের কবরে আসতে পারিনি, কবর জিয়ারত করতে পারিনি। চাচির ঘরে থাকার কারণে আমার সৎ মা আর ভাই বোন ঝগড়া লাগিয়ে দিল। আমি গ্রামের মানুষের সহযোগিতায় আমার ঘরে ঠাঁই পেলাম, কিন্তু তারা আমায় খেতে দেবে না। আমিও মেনে নিলাম। আমার কাছে কোনো জামা কাপড়, এমনকি একজোড়া জুতোও ছিল না। এক চাচা থেকে 400 টাকা নিয়ে এগুলো কিনলাম। তারপর গেলাম নানার বাড়ি। আমার নানা মারা গেছে, নানি আমাকে দেখে চিনল না, পরিচয় দিলাম। তারপর নানি আমাকে জড়িয়ে ধরলো, বৃদ্ধ হয়ে গেছে। নানি আমাকে ভাত দিল, খেতে খেলাম। তারপর নানি আমাকে একটা সোনার চেন আর 3000 টাকা দিল, বলল কখনো তোকে কিছু দিতে পারিনি, এগুলো রাখিস। এরপর আমার মামা চলে আসলো আর আমাকে ঘর থেকে বের করে দিল। আমিও কাঁদতে কাঁদতে চলে আসলাম। আমি সোনার চেনটা আমার চাচির কাছে জমা রাখলাম। আমার চাচিকে অনেক বিশ্বাস করি আমি। হোটেলে বা কারো বাড়িতে খেতাম আর রাজমিস্ত্রির কাজ করতাম। আসলে যখন যে কাজ পেতাম তাই করতাম। আমার সৎ ভাই বোনেরা আমায় দেখতে পারতো না, সব সময় আমার সাথে ঝগড়া করতো। আমি চিন্তা করলাম এখানে আর থাকবো না, ঢাকায় চলে যাব, সেখানে গিয়ে কিছু করব। 1 মাস অনেক আনন্দে ছিলাম, কিন্তু সুখ কপালে সইল না। এক রাতে পুলিশ আসলো আবার ঘরে। আমি যেই ঘরে থাকতাম সেই ঘরে আমি ঘুমিয়েছিলাম। রাত 3টার দিকে আসলো, ঘরে এসে আমার ঘর চেক করতে লাগলো। আমার বিছানার নিচে 1 প্যাকেট হিরোইন আর গাঁজা পেল। আপনারা বিশ্বাস করেন এগুলো আমি করিনি, সারাদিন কাজে ছিলাম। রাত 10টায় এসেছিলাম, এসেই ঘুমিয়ে গেছি। এগুলো কোথা থেকে এলো জানতামও না। পুলিশ আমায় আবার ধরে নিয়ে গেল। আমার কাছে 6000 টাকার মতো ছিল, সেটা এক চাচাতো ভাইকে দিলাম, জেলে নিয়ে গেল। আমার বিরুদ্ধে কেউ একজন মাদকের মামলা দিল।
আমি নাকি মাদক আর ফেন্সি ডিলের ব্যবসায়ী। হায় আল্লাহ, এটাও আমার নসিবে ছিল। পরের দিন কোর্টে চালান দিল আর রিমান্ড দিল। চাচাতো ভাইকে টাকা দিয়ে আসছিলাম, সে পুলিশকে টাকা দিল, ভাগ্য ভালো মারলো না। আর আমি নিজের জন্য কোনো উকিল দাঁড় করাতে পারলাম না। ব্যাস, আদালত আমায় 20 বছরের কারাদণ্ড দিল। যখন আমি কয়েদখানায় গেলাম, আগের আসামিরা আর পুলিশরা আমাকে দেখে অবাক। বলল, 15 বছর জেল খাটার পর আবার আসছোস? তাদের সব বললাম। তারা বলল, তোর নামে ষড়যন্ত্র করেছে। আমার চাচাতো ভাইটা কয়েদখানায় আমায় দেখতে আসলো। আমি চেনটার কথা বললাম, সেটা বিক্রি করতে বললাম। সেটা বিক্রি করলো আর আমাকে জেলখানায় 25,000 টাকা ঢুকিয়ে দিল। আর সে 3,000 টাকা নিল, কারণ এখানে আসা যাওয়াতে নাকি অনেক টাকা খরচ হয়েছে। আবার শুরু হলো আমার কয়েদি জীবন। আমি এই 25,000 টাকা এক পুলিশের সাহায্য কাট করে রেখেছিলাম। উনি ভালো পুলিশ ছিল। আমি এই টাকা খুব দরকার ছাড়া খরচ করতাম না। কিছু খেতে মন চাইলেও খেতাম না। বন্দি জীবনে 2 বছর কাটার পর আমার গ্রামের একজন আসলো কয়েদখানায়। সে জমির মামলা খেয়েছে। তার থেকে শুনলাম আমার সৎ ভাই বোনেরা নাকি এমন করেছে, কারণ আমি বাইরে থাকলে তো আমাকে জায়গা জমির ভাগ দিতে হবে। পুলিশকেও নাকি টাকা খাইয়েছে, কারণ তারা জানে আমাকে জেলে নিয়ে গেলে কেউ নেই আমাকে ছাড়িয়ে আনার। সময় চলে যায় তার নিজের নিয়মে, কেউ ধরে রাখতে পারে না। দেখতে দেখতে আমার জীবনের অনেকটা সময় চলে যায়। সবার কথা খুব মনে পড়ে। আমিও নিজেকে মানিয়ে নিয়েছি এই কয়েদখানায়। এটাই আমার ঠিকানা, আর আমি আমৃত্যু কয়েদি। নিয়তি বড় নিষ্ঠুর। মাকে খুব মনে পড়ে আমার। আমি জানি না মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার মায়ের কবর দেখতে পারবো কি না। কয়েদখানায় থেকে শুনেছি আমার বাবা 2018-তে মারা যায়। আমি এমন হতভাগ্য সন্তান যে বাবার লাশটাও শেষবারের মতো দেখতে পেলাম না। আর সেটা আমার গ্রামের একজনের কাছ থেকে শুনেছি। আমার জীবনের বসন্ত বলেন আর হেমন্ত বলেন, সবই কেটেছে এই কয়েদখানায়, চট্টগ্রামের কারাগারে। আফসোস, এই জীবন কেন মায়ের সাথে চলে গেলাম না। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। আমার বয়সও 35 শেষ করে 36-এ পড়ে। ইদানিং শরীরটা বেশি ভালো যাচ্ছে না। সব সময় বুকে ব্যথা হয়। আমার ইদানিং খুব শুটকি দিয়ে ভাত খেতে ইচ্ছে করে। এক পুলিশ আছে এখানে, তাকে আমি আজ 12 বছর ধরে বাবা ডাকি। তাকে বলেছি, সে বলেছে নিয়ে আসবে আমার জন্য। আমার কার্ডের 25,000 টাকা থেকে এখন 20,000 আছে। আজ 5 বছরে আমি মাত্র 5,000 টাকা খেয়েছি। এই দুনিয়া আর এই পৃথিবী মনে হয় না আমার আর দেখা হবে। জেলখানায় অনেক উন্নতি হচ্ছে। নতুন নতুন কয়েদি আসে, আবার চলেও যায়। যাওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরি। মনে হয় কত আপন। এই কয়েদখানায় আমি একটা বাবাও পেয়েছি, উনি পুলিশ। ওনারা যখন ডিউটি পড়ে রাতের বেলা, তখন অনেক গল্প করি। আমার জীবনের শুরু থেকে শেষ সবই ওনাকে বলি। সত্যি বলতে এখানে সব পুলিশরা পশু। এখানকার দেওয়ালেও টাকা খায়। সব হারামি, এদের উপরে লালত। আর লালত আমার কয়েদি জীবনের উপরে। 2019 সালের এক রাতে ওনার হৃদক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে নিতে নিতেই উনি মারা যায়। ওনার পরিবারকে খবর দিলে ওনার লাশ নিতে কেউ আসেনি। এমনকি উনি জানাজা গোসল কোনোটাই পাননি। কে দেবে বলুন তো? আর ওনার মৃত্যুতেই ওনার কয়েদি জীবন শেষ হয়, যাকে বলে আমৃত্যু কয়েদি। গল্পটা আমাকে আমার এক পুলিশ কাকা বলেছে। ওনার সাথে আমার কাকাটার অনেক সখ্যতা ছিল আর সব শেয়ার করতো। আমার পুলিশ কাকাটা শুটকি নিয়ে যায়, কিন্তু তার আগেই তিনি মৃত্যুবরণ করে। ওনার জীবনী শুনে অনেক খারাপ লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন আর দোয়া করবেন ওনার জন্য। তো বন্ধুরা, তোমরাও সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, অনেক ভালো থেকো।